এ যেন এক অক্লান্ত সন্ধান, কৈলাস বাবার সন্ধান। প্রায় 50 বছর আগে ভূপর্যটক ও লেখক বিমল দে তিব্বতের যে স্থানে এক মহাযোগীর করুণা পেয়েছিলেন, সেখানে তিনি আবার দ্বিতীয়বার খুঁজে এসেছেন। কিন্তু যিনি সেই মহা করুণার আধার, তিনি কোথায়? তার সন্ধান তো আজও শেষ হয়নি। বিভিন্ন পরামর্শ ও সংকেত সূত্র ধরে বিমল দে এবার এগোচ্ছেন মহাতীর্থ কৈলাসনাথের দিকে। এই ভিডিওর অষ্টম পর্বে রইল সেই কাহিনীরই চাঞ্চল্যকর বিবরণ। তিব্বতে এই যাত্রায় ভূপর্যটক ও লেখক বিমল দের 21 দিনের সকাল। হোটেলের ছাদ থেকে তাশিলুমপুর মন্দিরগুলো চমৎকার দেখা যায়। আরও সুন্দর হয়ে প্রকাশিত হয় যখন প্রথম প্রভাতের সূর্যালোক তার উপর পড়ে। পৃথিবী থেকে একগুচ্ছ মন্দির আকাশের দিকে যাওয়ার জন্য প্রস্তুত। আজ এক বিশেষ দিন, পূর্ণ তীর্থযাত্রা। প্রার্থনা শেষে বিমল দে নিচে নেমে এলেন। এখনও 7টা বাজেনি, তাই ঘরে এসে তিনি বসলেন। আজকে নেওয়ার কিছুই নেই, শুধুই যাওয়া আর আসা। বিমলবাবুকে গুড মর্নিং জানিয়ে ম্যানেজার তার সঙ্গেই বসলেন ব্রেকফাস্ট টেবিলে। আনন্দের সংবাদের পরিবর্তে তাকে চমকে দিলেন ম্যানেজার। বললেন, আপনার জন্য দরকার একজন গাইড, দোভাষী, বডিগার্ড আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই না? কথা শুনে বিমল দে আপত্তি জানালেন। বললেন, না, আপনি বাড়াবাড়ি করছেন। আমার দরকার একটা গাড়ি আর দোভাষী। ম্যানেজার বললেন, জানেন, লাসায় যে কোনো ভিআইপির জন্য যা দরকার আপনাকেও সেই সুবিধা দেওয়া হবে। এইবার বিমল দে অনেকটা প্রতিবাদের সুরে বললেন যে এটা সত্যিই বাড়াবাড়ি। তিনি বললেন যে তিনি একজন সাধারণ পর্যটক, আর অত খরচ তিনি সামলাতে পারবেন না। তিনি থামলেন, তারপর ভাবলেন তিনি জানেন না এখানকার বিভিন্ন সরকারি বাধা নিষেধের মধ্যে হয়তো এটা সেই ছকের মধ্যে পড়ছে। তা সত্ত্বেও তিনি বললেন, আপনাকে অনুরোধ করছি, অত লোক নিয়ে গেলে আমার কাজের অসুবিধা হবে। আমি এই ব্যাপারে লাসায় টেলিফোন করতে চাই। সোনাম অফিসে 9টার আগে বসে না, তাঁদের যেতে অনেক দেরি হয়ে যাবে। তাঁদের মধ্যে সম্পর্কটা একটু ঘোলা হওয়ার আগেই ম্যানেজার তার দিকে তাকিয়ে হো হো করে হেসে দিলেন। তারপর বললেন, আমি সকালবেলায় তামাশা করলাম। আপনাকে কীরকম ঘাবড়ে দিয়েছিলাম বলুন তো? আমাকে কিন্তু প্রশংসা করতেই হবে। জানেন তো, আমাদের চীনা প্রবাদে বলে, সকালবেলার ঠাট্টা হাসি সারাদিনের প্রেরণা। তার কথা শুনে লেখক বিমল দে একটা বিরাট দীর্ঘশ্বাস ফেলে বললেন, সত্যি আপনার অভিনয়টা খুব ভালো হয়েছে। এবার ম্যানেজার আসল কথাটা বললেন। তিনি বললেন, আমি যাচ্ছি আপনার সঙ্গে। লেখক বললেন, খুব ভালো হলো, আমি যা চাইছিলাম, টয়োটা 4 হুইল ড্রাইভ। ম্যানেজার খুব গর্ব করে তার গাড়িটার দিকে ঘুরিয়ে দেখালো। ড্রাইভার যুবক, বসের সামনে হাসতে বারণ, তাই সম্ভবত গম্ভীর। সামনে ড্রাইভার আর 2টো সিট, তার মানে তাঁরা 3জন সামনেই বসলেন। কিছুক্ষণ পর তাঁরা এসে পড়লেন ব্রহ্মপুত্রের ধারে। বিমলবাবু মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। দর্শনেই পূর্ণ। এখানকার ব্রহ্মপুত্র শান্ত ও গভীর, তবে এপার ওপারে দূরত্ব কম। ডান দিকে একটা কারখানা, তারপরেই বন বিভাগের সুসজ্জিত খুব ভালো রাস্তা। বিমলবাবু অনুরোধ করলেন যদি সম্ভব হয় নদীর ধারে একটু দাঁড়াতে, তিনি জল স্পর্শ করবেন। তার কথা শুনে ম্যানেজার বলল যে ভালোই প্রস্তাব। তাদের থামতেই হলো, কারণ অনতি দূরেই চেকপোস্ট। বিমলবাবু ট্যুরিস্ট, কাজেই পেছনের সিটে বসতে হবে। সিট খালি থাকলে পুলিশ মনে করবে যে গাড়ি প্যাসেঞ্জারের জন্য ঘুরছে। কিছুক্ষণের মধ্যেই তাঁরা নদীর ধারে পাথরে সাজানো ঘাট পেলেন। জলস্পর্শ করতে হলে জুতো খুলে প্যান্ট গোটাতে হবে, উপায় নেই। তিনি নিচে নেমে সরাসরি পাথর ডিঙিয়ে নদী স্পর্শ করে মাথায় জল ছিটলেন। তারপর বিমল দে বসলেন একটা পাথরের ওপর। বিমল দের স্মৃতিতে ধরা পড়ল তার মহিমা। এই সেই সর্বপাপহারক ব্রহ্মপুত্র নদ। ভারতের সব নদীগুলোরই উৎস ভারতভূমিতেই, কিন্তু এই ব্রহ্মপুত্রের উৎস হিমালয় পর্বতের উত্তরে ঢালু এই তিব্বত তীর্থে। ইন্দাস ও সাতলেজ, এই 2 নদীও তিব্বত থেকে শুরু হয়েছে, কিন্তু এই ব্রহ্মপুত্রের সঙ্গে ভারতীয়দের এক আত্মিক সম্পর্ক। নদী ভারতীয়দের কাছে মাতৃস্বরূপা। স্ত্রীলিঙ্গ গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা, কৃষ্ণা, কাবেরী ইত্যাদি ভারতবাসীদের মা। মানব কল্যাণের জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা এই নদ ব্রহ্মপুত্র সৃষ্টি করেছিলেন। বিধাতার লীলা মানুষের মতো সাধারণ জীবের পক্ষে আসলে বোঝাই সম্ভব নয়। সৃষ্টিকর্তা জগতের কল্যাণের জন্য ঋষি শান্তনু ও তার পত্নী অমোঘার গর্ভে জন্ম দিলেন এক শক্তিশালী জলশক্তি। ব্রহ্মার কৃপায় যে পুত্র জন্ম নিল তার নাম ব্রহ্মপুত্র।
ঋষি শান্তনু জানতেন যে এই জলশক্তিকে ধরে রাখতে হলে চাই উপযুক্ত আধার। তাই তিনি হিমালয়ের এক পর্বত বেষ্টিত স্থানে তাকে ধরে রাখলেন। স্থানের নাম হল ব্রহ্মকুণ্ড। কৈলাসনাথ ও মানস সরোবর থেকে সম্পূর্ণ আলাদা কৈলাসখণ্ডের শখানেক মাইল পূর্বে সেই কুণ্ডে আবদ্ধ ছিল পরম ব্রহ্মের পুত্র। স্থানীয় নাম ইয়ারলুং সানপো। চারপাশের চার পাহাড়ের নাম যথাক্রমে কৈলাস, গন্ধমাদন, জরধি ও সম্বোকা। নামগুলো সংস্কৃত, এগুলো পাওয়া যায় কালিকা পুরাণে। পরশুরাম মাতৃহত্যার পাপে যখন নিজেকে বারবার ধিক্কার দিতে লাগলো, তখন তার পিতা যমদগ্নি, যাঁর আদেশে পরশুরাম মাতৃহত্যা করেছিল, তাঁরই উপদেশে পাপ মুক্ত হওয়ার জন্য সে স্নান করার জন্য আসে ব্রহ্মকুণ্ডে। মাতৃহত্যার মতো মহাপাপ থেকে মুক্ত হওয়ার আর দ্বিতীয় কোনো পথ নেই। যে কুরুলের আঘাতে সে মাতৃহত্যা করেছিল, সেই কুরুলের আঘাতেই সে ব্রহ্মের পুত্রকে ব্রহ্মকুণ্ড থেকে মুক্তি দিয়ে পূর্ব দিকে বাহিত করল। বিরাট বদ্ধ জলাশয়ে মুক্তি পেয়ে মনুষ্য জাতির কল্যাণের জন্য দ্রুতবেগে হিমালয় পরিক্রমা করে ঢুকল পুণ্যভূমি ভারতে। পরশুরাম ব্রহ্মপুত্র নদে স্নান করে ও ব্রহ্মরূপী জলস্রোতকে মনুষ্য সমাজে পৌঁছে দিয়ে পাপ মুক্ত হল। হিমালয়ের উৎস পথে যার নাম ইয়ারলুং সাংপো, ভারতে তারই নাম ব্রহ্মপুত্র। ব্রহ্মা জন্মলগ্নে তাঁর পুত্রের নাম দিয়েছিলেন লৌহিত্য। যোগিনীতন্ত্রে উল্লেখ আছে যে শতপাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ লৌহিত্যে স্নান। জলের স্রোতের দিকে তাকিয়ে থাকতে বিমলবাবুর খুব ভালো লাগে। প্রকৃতির কি খেলা! পূর্ব দিকে এঁকে বেঁকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে হিমালয়কে ডান দিকে রেখে। তারপর একসময় পাহাড়ের উচ্চতা যখন কমে এসেছে, সেই সময় পাহাড় ডিঙিয়ে আবারও ধরেছে পশ্চিমের পথ, আসাম। ছোটবেলায় গৌহাটির কাছে ব্রহ্মপুত্রে স্নান করে ঘটে জল নিয়ে বহু কষ্টে কামাখ্যা মন্দিরে উঠে পুজো দিয়েছিলেন বিমলবাবু। তিনি তখন সত্যি ছোট ছিলেন। তার মামার সঙ্গে সেই তীর্থযাত্রার কথা ধু ধু মনে পড়ে তাঁর। নদ নদীর মতো জীবনের গতিও অতি রহস্যময়। আজ সেই ব্রহ্মপুত্রের উৎসের কাছাকাছি এসে বিমলবাবুর মাথায় জলের ছিটে পড়তেই তাঁর মনে হলো সম্পূর্ণ ইতিহাসের পাতাগুলো স্মৃতির পটে ভাসছে। স্মৃতির পাতাগুলো নিজের মতো ওলট পালট করে থামল। বিমল দে আরও একবার পা ধুয়ে মাথায় জলের ছিটে দিয়ে উঠলেন। গাড়ির কাছে আসতেই তাকে ম্যানেজার বলল, ঠান্ডা না থাকলে আপনি স্নান করতে পারতেন। দৃশ্যটা দেখেছেন? নদীর এদিকটা ভাঙছে, এরপর দেখবেন ওদিকে ভাঙন শুরু হয়েছে। গাড়ি ছাড়ল। বিমলবাবু পিছনের সিটেই বসেছেন। আরও খানিকটা চলার পর রাস্তায় অস্থায়ী চেকপোস্ট। তাকে নামতেই হলো। কোনো ঝামেলাই হলো না। ম্যানেজার বাবু, গাড়ির ড্রাইভার সবাই স্থানীয়, আর বিমলবাবু ওনাদের হোটেলের খদ্দের। আবারও রাস্তায় পথ চলা শুরু। ব্রহ্মপুত্রের হাওয়া খেতে খেতে তাঁরা এগিয়ে চললেন। দৃশ্যটা আগের থেকে অনেক সবুজ। গমের ক্ষেত আর বাগানে কাজ শুরু হয়েছে। বরফ গলে ছোট ছোট জলস্রোত রাস্তার ধারে এঁকে বেঁকে চলেছে। বিমলদের নজর ব্রহ্মপুত্রের দিকে। দৃশ্যটা তাঁর কাছে বেশ আনন্দদায়ক। ম্যানেজারবাবু আজ হঠাৎ বলে উঠলেন তাকে, আমাকে নাম ধরে ডাকবেন। আমার নাম জিং। আমি বয়সে ছোট, আমি কিন্তু আপনাকে স্যার বলেই ডাকবো। লেখক বললেন, ঠিক আছে, জিং নামটাও ভালো। আমাদের দেশে অনেক সিং আছে, কাজেই মনে রাখতে সুবিধা। তাঁরা দুজনেই দুজনের আরও কাছে চলে এলেন। তাঁরা এখন নর্দার্ন ফ্রেন্ডশিপ হাইওয়ে দিয়ে চলছেন। ফ্রেন্ডশিপ কথাটা ভারত ও নেপালের উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে। তাঁদের ব্রহ্মপুত্র নদী পার হতে হবে ফেরি করে, যেতে হবে সেই নদীর সঙ্গমে। ভয়ঙ্কর রাতের সেই তান্ত্রিকের দৃশ্যটা ভেসে উঠল ভূপর্যটক ও লেখক বিমলদের চোখের সামনে। বিমলদের মনে হলো তিনি তাঁদের সামনে এগিয়ে যাচ্ছেন, তাঁদের গাড়ি তাকে অনুসরণ করছে। ম্যানেজার বিমল থেকে বলল, স্যার, এই নদীটার তিব্বতী নাম সাংপো ইয়ারলুং। এই উপত্যকাটার নাম ইয়ারলুং। আপনারা কি বলেন? লেখক বললেন, ভারতীয় নাম ব্রহ্মপুত্র, সৃষ্টিকর্তার পুত্র। তিব্বত থেকে যখন ভারতে প্রবেশ করেছে তখন তার নাম লোহিত। বঙ্গোপসাগরে পড়ার আগে সে গঙ্গার এক শাখার সঙ্গে মিশেছে, নাম পদ্মা। পদ্ম মানে লোটাস ফ্লাওয়ার। জানো তো, যেমন পদ্ম সম্ভব। ম্যানেজার বললেন, বাহ, সুন্দর নাম তো। আমি নতুন তথ্য পেলাম। স্যার, আমরা এই সাংপো নদী পেরোবো বোটে, গাড়িও যাবে। সামনের বাঁকটা পার হতেই নদীর দৈর্ঘ্য বেড়ে দুদিকে বালির চড়া, নামতে সুবিধা, আর নদীটা চওড়া হওয়াতে নৌকা চলাচলের সুবিধা, অর্থাৎ নামব। বিমলবাবুরা থামলেন। ছোট্ট একটা গ্রাম, নদীর ধারে দুটো চায়ের দোকান, তাতে খাবারের বন্দোবস্ত আছে। দোকানের সামনে বোতলের সরঞ্জাম দেখলে বোঝা যায় চায়ের থেকে বোতলের খদ্দেরই বেশি। গাড়ি মেরামতের জন্য ব্যবস্থা আছে। গাড়ি দাঁড়ালো।
সবাই বিমলবাবুর দিকে তাকালো, কিন্তু খদ্দের ধরার জন্য কেউ এগোলো না। নদী একটু দূরে একটা অস্থায়ী জেটি, তারই পাশে আটকানো একটা বোট। বিমলবাবুরা চা নিয়ে বসলেন আলোচনা ও তথ্যের জন্য। গ্রামের নাম তাদ্রুকা, চলতি কথায় তাদ্রুকা ফেরি। এখান থেকে দূরে ওপারে দেখা যাচ্ছে ইয়ং ড্রোলিং মনেস্ট্রির চূড়া। বলাই বাহুল্য যে এই গ্রামেও একটা চৈত্য আছে। তার পতাকার সারি রাস্তা থেকেই নজরে পড়ে। নদীর চড়া ও দূরের দৃশ্যটা চমৎকার। ওপারে অবশ্য সবুজের অভাব। বিমলবাবুর দরকার নাঙ্গুং সঙ্গম। লাসা থেকে আসার পথে পেয়েছিলেন বাধা। সামনের নদীটাকে ভেবেছিলেন ব্রহ্মপুত্র, আসলে ওটা ছিল নাঙ্গুং নদী। রাতের অন্ধকারে সম্পূর্ণ একা, অজানা দেশ। ভাষার অভাব, আর জানা থাকলেও 16 বছরের অর্থাৎ 1956 সালের সেই ছেলেটা ছিল মৌনী বাবা, আর মনের অবস্থা ছিল তার মরণাপন্ন। ঠিক সঙ্গমে পৌঁছলে দিনের বেলা হয়তো তার চোখে পড়ত দূরে ব্রহ্মপুত্র, আর সামনে ছোট পাহাড়ি নদীর দিকে দিকভ্রষ্ট ও পথভ্রষ্ট মৌনী বাবা তখন তার পাপের প্রায়শ্চিত্তের চরম অবস্থায়। ঠিক সেই সময় মনে পাপক্ষয়ের শেষ মুহূর্তে দেখা দিয়েছিলেন পাপ নাশক তান্ত্রিক ভৈরব দিগম্বর সন্ন্যাসী। দীর্ঘ 50 বছর কেটে গেছে এর মধ্যে, কিন্তু বিমলবাবুর মনে হচ্ছে এই তো এই রাতের স্বপ্ন। আজ সেই নদীর ধারেই তিনি যাচ্ছেন। তাঁরা যেখানে দাঁড়িয়েছিলেন সেটা একটা অস্থায়ী জেটি। ওপারে যাওয়ার জন্য যে বোট আছে তার ইঞ্জিন চলে কেরোসিনে। জিং ও ড্রাইভার আস্তে আস্তে এগোতে লাগলো। প্রথম গাড়ির জন্য লাগবে 70 ইউয়ান, তারপর প্রতি প্যাসেঞ্জার পিছু আরও 15 করে। দরাদরি করে যখন একটা মতে আসা গেছে, তখন দেখা দিল একটা নতুন সমস্যা। সেটা হচ্ছে বোটের তেল নেই। অগ্রিম ইউয়ান পেলে সে বোটের তেল কিনতে পাঠাবে, তার জন্য পড়বে কম করে 2-3 ঘন্টা। লেখক বুঝলেন সমস্যার পর সমস্যা। একটু ভেবে এবং ওপার দেখে বিমলবাবু বললেন, আমরা কিন্তু বোকামি করছি, কারণ ইয়ং ড্রোলিং মনেস্ট্রিটা আমরা দেখতেই পাচ্ছি, ওটা একদম কাছে নদীর পারে, সম্ভবত 15-20 মিনিটের পথ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা গাড়ি নিয়ে যাব কেন? ড্রাইভার গাড়ি নিয়ে এখানে থাক, আমরা ঘুরে আবার আসছি। লেখক তার কথা বলছেন, এই সময় একটা ছেলে এসে জিংকে বোঝাতে লাগলো। জিং বিমলবাবুকে বুঝিয়ে দিল যে এই ছেলেটার নৌকা আছে, তাঁরা যদি চান তাহলে ও তাঁদের পার করিয়ে দেবে। মাত্র 20 ইউয়ান চাইছে। ওর নৌকাতে 4-5 জন অনায়াসে ওঠা যাবে। ছেলেটাকে দেখে ও কথাবার্তায় লেখক বিমলদের বেশ ভালো লেগে গেল। তাঁরা ওকে বুঝিয়ে বললেন যে তাঁরা এখান থেকে যাবেন নাঙ্গংচু সঙ্গম পেরিয়ে তার ডান দিকের ঘাটে উঠবেন, অর্থাৎ লাসার দিকে। তারপর সেখান থেকে তাঁরা হেঁটে নদীর উত্তর দিকের ছোট্ট কাঠের সেতু পেরিয়ে আসবেন ইয়ং ড্রোলিং মনেস্ট্রিতে। তারপর সেখান থেকে ওপার দিয়েই পশ্চিমের দিকে আসবেন। সেখান থেকে তাদের তুলে আবার নিয়ে আসতে হবে ব্রহ্মপুত্র পেরিয়ে তাদ্রুকা ফেরিঘাটে, যেখানে তাদের গাড়ি থাকবে। ব্রহ্মপুত্র পাহাড়ের উতরাই ধরে পূর্ব দিকে যাচ্ছে। স্রোতের সঙ্গে গন্তব্যস্থল হিসাব করে পশ্চিম দিকে গিয়ে পাড়ি দিতে হবে, আর আসার সময় আরও পশ্চিম দিকে ফিরে গিয়ে নৌকা ধরতে হবে। স্রোতের সঙ্গে তাল রেখে হিসেব করে উঠলে তাদ্রুকায় আবার ঠিকমতো আসা যাবে। সেই ছেলেটি তাদের বারবার আশ্বাস দিয়ে বলল যে তাদের কোনো ভয় নেই, ও দিনে 2-3 বার এপার ওপার করে। ওরা 2 ভাই, দুজনেই মাঝি, নিজের নৌকা। শেষ পর্যন্ত লেখক দেখলেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ছেলেটাকে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নৌকা কোথায়? সে বলল, এই গ্রামে, এক্ষুনি আনছি, আপনারা চা খান, চলে যাবেন না কিন্তু। লেখক বললেন, ঠিক আছে, আমরা আছি। জিং বলল যে এর থেকে আর ভালো কিছু হতে পারে না। ওপারে বেশি দূর না গেলে অত ঝামেলা ও খরচে পোষাতো না। কিছুক্ষণের মধ্যেই 4টে ছেলে চারপাশে ধরে যে নৌকাটা নিয়ে এলো সেটা কাঠের নৌকা নয়, ইয়াকি চামড়ার ভেলা, যাকে বিরাট একটা চামড়ার গামলাও বলা যায়। জিং ও ড্রাইভারের কাছে এটা নতুন কিছু নয়, কিন্তু লেখকের কাছে ব্রহ্মপুত্র পার হওয়া একটা অভিযান। মাঝিরা 2 ভাই আর যাত্রী তাঁরা 2 জন। প্রথম তার মনে হলো এই চামড়ার গামলা তাদের সামলাতে পারবে তো। স্রোতে ভাসার পর মাঝি বলল, এতে 10-11 জন ধরে, আমরা মাত্র 4 জন, তাই টলমল করছে। লেখকের মনে হলো মাত্র 15-20 মিনিটের মধ্যেই তাঁরা ব্রহ্মপুত্র পার হলেন। ওঠার পথে তাঁদের বাঁ দিকে সঙ্গম। এবার বিমলদের সেই পুরনো স্মৃতিকে আবার জাগিয়ে তোলার পালা। চড়া ছেড়ে বেশ কিছুটা ওপরে তিনি উঠে পেলেন একটা রাস্তা, যেটা ব্রহ্মপুত্রকে ছেড়ে একটু ভিতর দিকে এগিয়েছে। তাঁরা নাঙ্গুং ছোট নদী ধরে একটু এগিয়ে গেলেন, তারপর বসলেন নদীর ধারে।
নাঙ্গুং একটা ছোট পাহাড়ি নদী। ব্রহ্মপুত্রে পড়ার আগে তার শেষ চঞ্চলতা প্রকাশ করে পাথরে পাথরে ছুটোছুটি করে আনন্দে ভরপুর। লেখক বসলেন, নিজেকেই তিনি জিজ্ঞাসা করলেন, চিনতে পারছিস? উত্তর এলো না। অনেকক্ষণ বসে থাকার পরও তার মনে ধরল না। এবার তারা আরও উত্তরে উঠে এলেন। এবার ডান দিকের একটা রাস্তা এসে যোগ দিয়েছে নদীর ধারের হাঁটা পথে। বিমল দে ভাবলেন এটাই হবে, কিন্তু তার মন বলছে না। আবারও তিনি বসলেন সেই সময়কার ছবিটাকে আবারও দেখার জন্য। ভূপর্যটক ও লেখক বিমল দে বিশ্লেষণ করে দেখবেন যে তার সেই সময়টার স্পষ্ট ছবি নেই, কারণ সেই ভয়ঙ্কর রাতে, মনের দুর্বল মুহূর্তে রাতে কোনো কিছুই স্পষ্ট ছিল না। কাজেই মনের পাতায় সেই ছবি খুঁজে লাভ নেই। তবে তার মন বারবার বলছে এখানেই কোনো একটা জায়গায় সেই কাপালিক তাকে দেখা দিয়েছিলেন, তাকে নদী পার করে ওপারে নিয়ে গিয়েছিলেন। সেটা তো স্বপ্ন নয়, সেটা ছিল সত্যি। আজ তার বেঁচে থাকাটা যদি সত্যি হয়, তাহলে সেই অতীতটাও ছিল সত্যি। তারপর তিনি অদৃশ্য হয়ে যাওয়ার পর গ্রামের লোকেরা তাকে আশ্রয় দিয়েছিল। সেখানে একটা ছোট চৈত্য ছিল। খুঁজে পেয়েছেন তার সূত্র। জিংকে তিনি বললেন, চলো আরও উত্তরে যাই, এই নদীটা পার হতে হবে। নদীর ওপারে মাইল খানেকের মধ্যে একটা ছোট্ট গ্রাম ও একটা ছোট চৈত্য আছে। কিভাবে, ঠিক কোথায় বিমল দে সেই কাপালিকের দেখা পেয়েছিলেন ঠিক তিনি বলতে পারবেন না, কিন্তু এখানেই কোথাও। তিনি জিংকে বললেন যে আর ঘণ্টাখানেকের মধ্যে তিনি যদি ঠিক জায়গাটা খুঁজে না পান, তাহলে সে যেন চলে যায় আর বিমল দে থেকে যাবেন। হয়তো রাতের অন্ধকারে তার সেই অতীতের স্মৃতিকে খুঁজে পাওয়া সম্ভব হবে। কাল যেন জিং আজকের মতোই গাড়ি পাঠিয়ে দেয় আর নৌকার মাঝিকেও বলে রাখে কাল তাকে নিয়ে যেতে। হঠাৎ দেখা দিল দুজন সন্ন্যাসী লেখকদের রাস্তা ধরেই আসছে। তাদের দেখেই দাঁড়ালো। পরিচয়ে বিমলদে জানলেন যে ওরা দুজনেই ইয়ং ঝোলিং মনেস্ট্রির সন্ন্যাসী। বিমলদে জিজ্ঞাসা করলেন যে তারা ইয়ং ডোলিং মনেস্ট্রি ব্রহ্মপুত্রের ওপার থেকেই দেখেছেন, এটা কি আরও দূরে? উত্তরে তারা জানালো যে মনেস্ট্রিটা একটু উঁচুতে, তাই অনেক দূর থেকে দেখা যায়। জিং লেখককে বুঝিয়ে দিল যে ইয়ং ডোলিং তিব্বতী শব্দ, চীনারা বলে ইয়ং ঝুলিং, একই মনেস্ট্রি। লেখকের কাছে চীনা শব্দটাই সহজ বলে মনে হলো। তারা তাদের সমস্যা জানালেন এবং বললেন যে আমরা নাঙ্গুং স্রোতস্বিনীর ওদিকে যেতে চাই, কি করে সম্ভব? তারা জবাবে লেখকদের আশ্বাস দিয়ে বলল, আসুন আমাদের সঙ্গে, আমরাও পার হব। আরও একটু উঁচুতে একটা ছোট কাঠের সেতু আছে, ওটা পার হয়ে বাঁ দিকে গেলে পাবেন সাংপো বা ব্রহ্মপুত্র, আর ডান দিকে আমাদের মঠ। ওদের ভাষায় একটু ওপরে। আর লেখকের কাছে মনে হলো অনেক। জিং এখানকার লোক হলেও মনে হয় ওর পক্ষেও কষ্টকর। তারপর দেখা দিল কাঠের সেতু। ডান দিকে একটা রাস্তা কাঠের সেতুর ওপর দিয়ে চলে গেছে। এখানে আসতেই লেখক বিমলদের শরীরটা হঠাৎ চাঙ্গা হয়ে উঠল। এ পর্যন্ত তার সব ক্লান্তি দূর হয়ে গেল। একটা অদ্ভুত শিহরণ যা তিনি প্রকাশ করতে পারবেন না। ডান দিকে রাস্তার দিকে তিনি তাকালেন, তারপর সেতুর দিকে। তিনি জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এই সেতুটা নতুন হয়েছে মাত্র 2 বছর। তার আগে এই নিচের পাথর ডিঙিয়ে ওপারে রাস্তা ধরতে হতো। গরমকালে জল কম থাকে, তখন সেতু ব্যবহার না করলেও চলে। যারা ইয়াক চড়াতে যায় তারা কিন্তু এই সেতুটা ব্যবহার করে না। ডান দিকে রাস্তাটা কোথায় গেছে লেখক জিজ্ঞাসা করলেন। তারা বললেন, জানি না, ওটা পুরনো রাস্তা, শুনেছি চুসুলের দিকে, আমরা ও রাস্তায় যাইনি। লেখক বললেন, চুসুল মানে লাসার পথে, তাই না? লেখক তার প্রশ্নের জবাব পেলেন জিংয়ের কাছ থেকে। সে বলল যে আজকাল লাসা সিগাৎসের মেন রোড, বাস, ট্রাক, চার যানবাহনের অনেক সুবিধা। এই রাস্তাটা আসলে গ্রামের জন্য। বিমল দে পেয়ে গেলেন উত্তর। দীর্ঘ 50 বছর পর সেই কাপালিক দেখা দিলেন বিমলদের মনের আকাশে। সেতুতে উঠে তিনি তাকালেন নিচের দিকে। এই সেই পুণ্যস্থান, পুণ্য স্রোত। এখানে তিনি একটু একা থাকতে চান। জিং সন্ন্যাসীদের জিজ্ঞাসা করল, এদিকে কোনো চায়ের দোকান আছে কিনা? ও পিপাসার্ত। সন্ন্যাসী দুজন উত্তরে বলল, ভালোই হয়েছে, আসুন, মঠে সব আছে, ফেরিঘাটে কিছু পাবেন না। বিমল দে জিংকে উৎসাহিত করলেন, বললেন, ঠিক আছে, চলে যাও, আমি পরে আসছি। ওদের কাছ থেকে বিমল দে জেনে নিলেন যে সেতুর ডান দিকে রাস্তাটা সরাসরি চলে গেছে মঠে। রাস্তা একটাই, আর মঠ তো এখান থেকেই দেখা যাচ্ছে। ওরা চলে গেলে বিমল দে সেতু থেকে নদীর জলের ধারে একটা বড় পাথরে গিয়ে বসলেন। পাথরে ধাক্কা খাওয়া জলের স্রোতে বারবার তাকে কে যেন বলতে লাগলো, এখানেই, এখানেই, এখানেই। চারিদিকে নিঃশব্দ।
জনমানব শূন্য এই পাহাড়ি নাঙ্গুং নদীর ধারেই ভূপর্যটক লেখক বিমল দে পেয়েছিলেন তাঁর দর্শন। তিনি আজ বারবার জিজ্ঞাসা করছেন, তুমি কোথায়, তুমি কোথায়, কোন মন্ত্রে তোমাকে ডাকব, তন্ত্রের কোন সাধনায় তুমি আবার ধরা দেবে। নিজেকে তিনি হারিয়ে ফেললেন অতীতের স্মৃতিতে। প্রকৃতির এই সুন্দর পরিবেশেই মানুষ পায় আত্মদর্শন। আত্মদর্শন কি পাওয়া না হওয়া? আত্মদর্শন কি আনন্দদায়ক না সাধনার শুরু? লেখক বিমলদের মনে হলো জ্ঞানগঞ্জের লামার কথা। সত্যি তিনি ঠিক বলেছেন, ঘোলা জল। বিমলদের বর্তমান মনটা সত্যিই ঘোলাটে। মনটা উত্তেজনায় তার আরও ঘোলাটে হয়েছে। মনকে তিনি বললেন, চুপ থাক, যাচাই বিশ্লেষণ করতে যাস না, তাহলে সত্যকেই হারাবি। বেশ কিছুক্ষণ বসে থাকার পর বিমলদের মনটা শান্ত হলো। অনেকক্ষণ পর দুজন সন্ন্যাসী এসে দাঁড়ালো ব্রিজের ওপর। একজন কোনো রকমে বুঝিয়ে দিল গুরুজি বিমল থেকে ডাকছেন। তিনি উঠতে বাধ্য হলেন। তার মনে হলো যে সেবারে এই জায়গাটা পার হয়ে বাঁদিকের কোনো গ্রামে তিনি গিয়েছিলেন, তারপর ব্রহ্মপুত্র। এই মঠটার কথা তার মনে পড়ছে না। মঠে পৌঁছতেই তিনি দেখলেন প্রায় 14-15 জন সন্ন্যাসী মঠের তোরণের কাছে দাঁড়িয়ে আছেন। বুঝলেন তাঁরই অপেক্ষায়। একজন প্রৌঢ় সন্ন্যাসী তাকে সাদা কাপড় পরিয়ে অভ্যর্থনা জানালেন। পরিচয় বিমলদে জানলেন যে উনি গেসে রেপ্তেন বনপ মঠের গুরুজি ও পরিচালক। বন্ধু জিং মনে হয় বিমলদের পরিচয় দিয়েছেন। মাননীয় গেসে রেপ্তেন বনপ প্রথমে ক্ষমা চাইলেন বিমল থেকে ধরে আনার জন্য। তিনি চান যে তারা কিছু সামান্য আহার করেন। বিমলদের আপত্তির কোনো প্রশ্নই আসে না। তার কাছে আহার মানেই এই মন্দিরের ভোগ। কোনো কথা না বলে তারা সরাসরি রান্নাঘরে ঢুকলেন। তারা একই সঙ্গে মাটিতে খেতে বসলেন। গম ভাজা, আলু আর বাঁধাকপির মিশ্রণে খিচুড়ি। ভোগ তো নয়, অমৃত। বিমলদের সবচেয়ে ভালো লাগলো এখানকার পরিবেশ আর সন্ন্যাসীদের অতি উজ্জ্বল মুখমণ্ডল। দেখলেই বোঝা যায় শান্তি সাধনার উচ্চ মার্গে না পৌঁছালে এই ধরনের জ্যোতি ঠিকরে পড়তো না। খাওয়ার পর গুরুজি রিম্পোচে গেসে রেপ্তেন বনপ তাঁদের মঠ পরিদর্শন করাতে লাগলেন। শুরু করলেন মূল জমায়েত কক্ষ থেকে। তিব্বতী ভাষায় তিনি বলেন যে এই আমাদের দুখাং। দুখাংয়ের থাম ও দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মণ্ডলা চক্র, দৈত্য, দানব, মহাসুরের ছবি ও দেওয়াল চিত্রে ভর্তি। সবচেয়ে উল্লেখযোগ্য সিংহাসনের মতো দুটো অতি সূক্ষ্ম কাঠের কাজে ভর্তি চেয়ার। অধ্যক্ষ খুব ভালো করে বললেন, এই দুটো বিশিষ্ট আসন অধ্যক্ষ ও মহাগুরুর জন্য রচিত। বছরে একবার তিব্বতের সব ভক্ত ও সাধকরা যখন সম্মেলনে আসেন তখন ওই দুটো বিশিষ্ট আসন ব্যবহার করা হয়। বর্তমান বছরে এই দুই বিশিষ্ট আসনে কে বা কারা বসেন? বিমলবাবুর এই প্রশ্নের উত্তরে গুরুজি তাকে বললেন, বছর 3 যাবৎ একটাতে আমাকে বসানো হয় আর দ্বিতীয় আসনে সম্মেলন অধিকারী। তিব্বতে আজকাল মাত্র 3টে ইয়ুংড্রং আছে। ইয়ুংড্রং তিব্বতের আদি ধর্ম। এই ধর্মের প্রতীক স্বস্তিকা। ইয়ুংড্রলিং পুরনো তিব্বতী শব্দ, অর্থাৎ স্বস্তিকা তপবান। ইয়ুংড্রং তিব্বতের সনাতন ধর্ম। বর্তমান নাম বনপ। আমাদের আদি গুরুর নাম তেনপা শেয়াব। তিনি ধর্ম প্রতিস্থাপক। আমাদের আদি গুরুই উপাস্য দেবতা। স্বস্তিকাকে ঘিরেই তাদের মুদ্রা। গুরুজি অনেকটা মুখস্থ করা কবিতার মতোই বলে গেলেন। বিমলদের ভাগ্য ভালো, জিং তার সঙ্গেই আছে, তাই তিনি বুঝতে পারছেন। এবার তিনি পাশের আরও একটা মন্দির খুললেন। ভেতরে ঢুকে আদিগুরু তোনপা সোয়াবের বিরাট স্ট্যাচুকে তিনি প্রণাম করলেন। তার স্ট্যাচুটা ঠিক শাক্যমুনির মতোই। তিনি বললেন, আমাদের গুরুই আমাদের শাক্যমুনি বা শাক্যথুক। স্বয়ং শাক্যমুনি জন্মগ্রহণ করেছিলেন তোনপা শেয়াব রূপে। এবার তিনি বিমলবাবুদের এগিয়ে আসতে বললেন দেওয়ালের দিকে। দেওয়ালের কুলুঙ্গিতে ছোট ছোট মন্দিরের খোপে আটকানো অসংখ্য ব্রোঞ্জের ছোট ছোট স্ট্যাচু। তিনি বললেন, এই দেখুন, এই স্ট্যাচুগুলোর প্রায় সবই এসেছে হিন্দুস্থান থেকে। শাক্যমুনি, দেবদেবী, পিশাচ, ভৈরব তাদের সম্মিলিত মূর্তি। এদের আমরা বলি শিরোমা। আমাদের কাছে দেবদেবী, ডাকিনী, যোগিনী, পিশাচ, ভৈরব, ভৈরবী সবাই সমানভাবে পূজ্য। তাদের সবাইকে পুজো করতে হয়। আমাদের জীবন রক্ষার জন্য সবাইকেই দরকার। এদের কাছে মানুষ নিতান্তই ক্ষুদ্র, শক্তিহীন। সব শুদ্ধ 1300 শিরোমা আছে। দেওয়ালের খোপ মন্দিরে আটকানো সূক্ষ্ম ব্রোঞ্জের মূর্তিগুলো খুঁটিয়ে দেখতে হলে বিমলবাবুদের থাকতে হবে বছরের পর বছর। এদিকে আলোর অভাব। গুরুজি বলেন, তিব্বতের আদি ভাষা ছিল সাংসুং। এই বলে পাশের আরও একটা ঘরে তিনি নিয়ে এলেন। বিরাট হলঘর,
দেওয়ালে আটকানো কাঠের তক্তা, তার সঙ্গে আটকানো অসংখ্য কাপড়ে জড়ানো বই। এই বইগুলোর সবই বনপো কাঙ্গিউয়ের সাংসুং ভাষায় লেখা ইয়ুংদ্রং শাস্ত্র। পুস্তক সংখ্যা এখন দাঁড়িয়েছে মাত্র 7,000। বিমলদেব প্রশ্ন করলেন, আগে কত ছিল? তিনি বললেন, প্রায় 2 লক্ষের মতো। বিমলদেব প্রশ্ন করলেন, বাকিগুলো এখন কোথায়? গুরুজির মুখ বিষণ্ণ হলো। বিমলদের মনে হলো তার প্রশ্ন করাটা ভুল হয়েছে। তিনি বিমলবাবুদের মুখের দিকে তাকিয়ে বললেন, চলুন বাইরে যাই। বিমলবাবুরা বাইরে আসতেই তিনি আঙুল দিয়ে দেখালেন সামনের বিরাট ভগ্নাবশেষ। তারপর কপালে হাত দিয়ে বললেন, সব সব শেষ করে দিয়েছে। এখন যা দেখছেন তা সামান্যই অবশিষ্ট মাত্র। ভাত খাওয়ার পর 2-1 কণা পড়ে থাকার মতো। আগে এখানে থাকতো 1000-এর মতো সাধক ও যোগী, আজকাল মাত্র 50 জন। বিমলদের বুঝতে অসুবিধা হলো না এটা চীনা সাংস্কৃতিক আন্দোলনের নামে লাল বাহিনীর কীর্তি। লেখক প্রসঙ্গ পাল্টালেন। বিমলদে তার সামান্য পরিচয় দিয়ে অতীতের কাহিনীটা তাকে শোনালেন। এই নদীর ধারেই সেই কাপালিকের দেখা পেয়েছিলেন, তাই সেই স্থান স্পর্শ করতে তিনি এসেছেন। তাকে তিনি আরও একবার দেখতে চান। বিমলবাবুর আন্তরিকতাকে গুরুজি অনুভব করতে পারলেন। কিছুক্ষণ থেমে একটা আশ্চর্য কাহিনী তিনি বিমলদেকে শোনালেন। অবিশ্বাস্য হলেও সেটা সত্য। এই ইয়ুংড্রোলিংয়ের সংলগ্ন অনেকগুলো ঘর ছিল। সেগুলো একমাত্র ধ্যানের জন্যই ব্যবহার করা হতো। আর একটা বাড়ি ছিল যেখান থেকে ডাকিনী যোগিনী ও বার্দ আত্মাদের ডাকা হতো ও যোগাযোগের জন্য বিভিন্ন গুহ্য ব্যবস্থা ছিল। সেই বাড়িটাকে রক্ষা করার দায়িত্ব ছিল গেখো নামক এক দৈত্যের ওপর। গেখো দৈত্যকে ঘিরে থাকত বার্দ আত্মা। কোনো কারণে কর্মফলে যারা জন্ম নিতে পারছে না তারা চায় কর্মফল খণ্ডাতে। জীব কল্যাণের জন্য তারা উদ্গ্রীব হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু যেহেতু দেহশূন্য এবং অঙ্গ প্রত্যঙ্গের অভাবে তারা সুকর্ম করতে পারছে না, সেই কারণে এই মানব দরদি বার্দ আত্মা ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর আকাশে বাতাসে। তিব্বতের এই পুণ্যভূমিতে বহু যোগিনী যোগী, সাধু সাধক সাধিকা যুগ যুগান্তর ধরে আসছে সাধনা করতে। যোগী যখন ধ্যানের গভীরে চলে যায় তখন অনেক সময় এই বার্দ আত্মা জগতের কল্যাণার্থে ঢুকে যায় তার দেহে। তারপর কর্ম শেষে দেহটা আবার যেখানে ছিল সেইখানে রেখে চলে যায় শূন্য বা আকাশ ভ্রমণে। উপযুক্ত পুনর্জন্মের কর্মফল সংগ্রহ হলে তারা অর্থাৎ সেই বার্দ আত্মা আবার জীব হয়ে জন্মগ্রহণ করে। তিব্বতের প্রায় সর্বত্রই জীবনচক্রের যে চিত্রটা দেখা যায় সেটা কিন্তু আসলে বনপো বা ইয়ুংড্রং শাস্ত্রীয় ব্যাখ্যা। প্রত্যেকটা স্থানে একজন নির্দিষ্ট দেবদেবী অথবা দানব পিশাচ থাকে। এই বাড়ির গেখো দৈত্য যখন তার অর্ধাঙ্গিনীর সঙ্গে লীলায় মত্ত, তখনই সেই সুযোগে কোনো বার্দ আত্মা কোনো ধ্যানমগ্ন যোগী বা সাধকের দেহে প্রবেশ করে। আমার ক্ষেত্রে তারই একটা প্রত্যক্ষ উদাহরণ। বার্দ আত্মা দেখেছে যে কোনো একটা ছেলে দিশাহারা হয়ে হতাশ ও মরণাপন্ন, তখন সে কোনো এক কাপালিকের দেহে ঢুকে তাকে দিয়ে সেই মরণাপন্ন ছেলেটির সাহায্যে ছুটে এসেছিল। তারপর কর্ম শেষে কাপালিকের দেহ যেখানে ছিল সেইখানে রেখে উধাও হয়ে গিয়েছিল। এটা আরও এক কায়কল্প গুহ্য তত্ত্বেরই উদাহরণ। কায়কল্প গুহ্য সাধন প্রক্রিয়াতে বিশেষ করে সাবধান করা হয়েছে যে বার্দ আত্মা যদি কোনো ঘুমন্ত শরীরে স্বপ্নাবস্থায়, রুগ্ন অবস্থায় অথবা অবচেতন অবস্থায় প্রবেশ করে তবে গেখো দৈত্য তাকে গ্রাস করবেই, যেটা নরক যন্ত্রণারও বেশি। গুরুজি থামলেন। বিমলবাবুর সময়ের অভাব, তাই ভীষণ তার ইচ্ছা থাকা সত্ত্বেও গুরুজিকে তিনি থামাতে বাধ্য হলেন। এটা একটা বিরাট অভিজ্ঞতা, বিরাট পাওয়া। কথায় কথায় গুরুজিকে তিনি বললেন রিপুক মঠের ভৈরবী মাতাজি প্রসঙ্গে। তিনি আরও বললেন যে তিনি তাকে কৈলাসখণ্ডে 84 সিদ্ধ যোগী শ্মশানে যেতে বলেছেন, মানে নির্দেশ দিয়েছেন। বিমলবাবুর কথা শুনেই গুরুজি আশ্চর্য হয়ে গেলেন। বারবার জিজ্ঞাসা করলেন, কি করে সম্ভব? কে নিয়ে গেল? তিনি কি বললেন? বিমলবাবু শুধু বললেন যে তার তরফ থেকে কিছুই তিনি করেননি, সবই শালু মঠাধ্যক্ষের ব্যবস্থা মতো হয়েছে। বিমলবাবু স্বীকার করলেন যে বিনা মন্ত্রেই সিদ্ধি হয়েছে। শেষে তিনি বারবার করে বিমল দেখে বললেন যে ভৈরবী মাতাজির দর্শন একটা বিরাট ভাগ্যবানের লক্ষণ। জিং লেখককে তাড়া দিল, উঠতেই হবে, কারণ নৌকা আসবে ওপার থেকে। আর ড্রাইভারকে দাঁড় করিয়ে তিনি এসছেন, সূর্যাস্তের আগেই ব্রহ্মপুত্র পার হতে হবে। অজস্র ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানালেন বিমলবাবু গুরুজিকে। অল্প সময়ের মধ্যেই অনেক কিছু তাঁর জানা হয়ে গেল। গুরুজি আফসোস করে বললেন যে ফেরি পর্যন্ত ওনার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হাঁটুর অবস্থা তার ভালো নয়। ফেরার পথে কষ্ট হবে, কারণ রাতে রাস্তা।
তাই তিনি এমনিভাবেই বিদায় জানালেন। বিমলবাবুরা দক্ষিণা পাত্রে সামান্য কিছু রেখে মঠ ছাড়লেন। ফেরির পথ আরও সোজা। তাদের আর ছোট নদীর সেতু ধরতে হবে না। ডান দিকে সরাসরি ব্রহ্মপুত্র। ডান দিকে যতই যাওয়া যাবে ততই ভালো, কারণ স্রোতেই তাদের নিয়ে যাবে তাদ্রুকার ঘাটে। মঠ থেকে ঘাট পর্যন্ত শুধু নামার পথ। ঘাটে আসতেই ওপার থেকে গাড়ির ড্রাইভার হর্ন দিল। কথা শোনা যায় না, কিন্তু দেখা যায় খুব বেশি চওড়া নয়। বিমলবাবু দেখতে পেলেন নৌকা এপারেই ছিল। তাঁরা যখন ব্রহ্মপুত্র পার হলেন তখন সূর্যদেব তার রঙিন জ্যোতিতে রূপ পরিবর্তন করছিলেন। বিমলবাবু শ্রদ্ধা জানালেন। আজ 22 দিনের সুন্দর প্রভাত। সকালবেলা থেকেই বিমলদের মনটা চলে গেছে ইয়ং ড্রোলিং। কালের কি অদ্ভুত গতি! মানুষ এই কালের কাছে পুতুল মাত্র। প্রায় 50 বছর আগেকার একটা ঘটনা এই বিরাট পৃথিবীর বুকে। বিমলবাবুর স্মৃতিতে হারিয়ে যাওয়ার সম্ভাবনাই ছিল বেশি, কিন্তু তাকে আসতেই হবে। সময়ের খাতায় এটাই লেখা ছিল। এক অদৃশ্য শক্তি তাকে জোর করে আনিয়েছে এই পবিত্র নাঙ্গুং ও ব্রহ্মপুত্র সঙ্গমে। সেই ভয়ঙ্কর রাতের কাপালিককে বিমলদের সারা জীবনের কৃতজ্ঞতা জানিয়েই তিনি নিজেই ধন্য হলেন, ঋণ মুক্ত হলেন। কথাটা ভাবাই অন্যায়। মায়ের দেওয়া এই অমূল্য জীবন, এ তো ঋণ নয়, তার থেকেও অনেক অনেক বেশি। বিমলবাবু তো তাঁদেরই অঙ্গ। সেটাই তো চরম স্বীকৃতি। স্বীকৃতিতেই মুক্তি। বনপো তিব্বতের ঐতিহ্য বহন করে আসছে। শিল্প, সংস্কৃতি, দর্শন সব কিছু মিলিয়েই এই ধর্ম। ভূত, প্রেত, পিশাচকে সাধারণ মানুষ অনেক সময় দেবতার থেকেও বেশি বিশ্বাস করে। মানুষ ভাবে যারা গ্রামবাসী, যারা সহজ সরল, তাদের কাছে দেবতা থাকেন অনেক অনেক দূরে। তাকে পেতে হলে চাই শিক্ষা ও সাধনা। ভূত, প্রেত, পিশাচ ডাকেনি, এরা বিচরণ করছে সর্বত্র। এদের ডাকতে শিক্ষা সাধনার প্রয়োজন নেই। দুঃখ, দারিদ্র, অন্ধকারই এদের বাহন। এরা মন অধিকার করে বসেই আছে। ভয়ে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। ভূতকে ভয় পাই, কারণ ভূত আমার থেকে শক্তিশালী। সে অঘটন ঘটাতে পারে, তাই তাকে তুষ্ট করা দরকার। আমাদের নিজেদের প্রয়োজনেই তাকে পুজো, তাকে স্বীকার করা। ভূতকে এড়ানোর জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য গড়ে উঠেছে মাধ্যম, মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি বন শক্তি প্রক্রিয়ায় বনপ ধর্ম ভরপুর। জন্ম, মৃত্যু ও পুনর্জন্মকে ঘিরে তন্ত্রশাস্ত্রকে কেন্দ্র করেই শ্রাদ্ধ, প্রায়শ্চিত্ত। মৃত্যুর পর দেহকে বিচ্ছিন্ন করার আকাশ শ্মশান পদ্ধতির ধারক ও বাহক আজও বনপ সম্প্রদায়। বৌদ্ধ ধর্মের সঙ্গে মহানির্বাণ তন্ত্রের এক আশ্চর্য ও জটিল মিশ্রণভূমি এই তিব্বত। গবেষণার দৃষ্টিভঙ্গি নিয়ে এলে এখানে হারিয়ে যেতে হবে। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে শুধুই পর্যবেক্ষণ। বিমলবাবু পরিব্রাজক। তিনি ভাগ্যবান। তিব্বতে বিচরণ মাত্রেই আহরণ, সংগ্রহ। ইয়ং ড্রোলিংয়ের বার্ধ কাহিনী আর রিপুক মঠের ভৈরবী মাতার দর্শন, এই দুই বিরাট পাওয়ার জন্য বিমলবাবুকে আসতে হলো বারবার। তিনি বুঝলেন যে মনের ওপারে আরও একটা মন আছে, যে মনে করিয়ে দেয় মনকে কি করতে হবে, কোথায় যেতে হবে। পথভ্রষ্ট হলে সেই মনটিই আবার ঠিক পথ দেখিয়ে দেয়। সেই তো ভাগ্য বিধাতা। ভাগ্যের খাতা কলম তাঁরই হাতে। সোনম এলো। বিমলবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। জিনকে নিয়ে তাঁরা বসলেন তাদের কৈলাস যাত্রার পরিকল্পনায়। কথা অনুযায়ী গাড়ি এখান থেকে নেওয়া হবে। ড্রাইভার ও গাড়ি হোটেলের যে গাড়িতে তাদ্রুকা বিমলবাবু গিয়েছিলেন খুবই ভালো টয়োটা ক্রুজার। 7 দিনের ট্যুর। হোটেল থেকে স্লিপিং ব্যাগ পাওয়া গেল। স্টোভ, কেরোসিন, চা, চিনি, ছাতু, আলু, পেঁয়াজ, মূলো ইত্যাদি ফর্দমাফিক কেনাকাটা সিগাৎসের থেকেই করতে হবে তাঁদের। এখানে এভারেস্ট যাত্রীদের কেনাকাটার জন্য ভালো দোকান আছে। ড্রাইভার সব চেনে। ঠিক হলো আজ কেনাকাটা করেই হোটেলে তাঁরা ফিরবেন। বিকেলে বিমলবাবুরা ট্যুর প্রোগ্রাম নিয়ে বসেছেন। কৈলাস ও মানস সরোবরের রাস্তার জন্য এমন সময় বাড়ির কাছে এসে যোগ দিল এক সন্ন্যাসী। বিমলবাবু দেখেই চিনলেন তাসিলুম্পোর উন সিং। তাকে জোর হাতে শূন্যে নমস্কার জানিয়ে বলল, আমি জানি যে আজ আপনি খুব ব্যস্ত আছেন, তাই আমরাই চলে এসেছি। শুধু অনুরোধ, আমাদের অধ্যক্ষ বলেছেন এর পরের বার যখন আসবেন আমাদের একটু সময় দেবেন। আমরা আপনার সঙ্গে বসতে চাই। উত্তরে বিমলদে বললেন যে এখানে আসাটাই সৌভাগ্য, আর গুরুজিকে বলবেন যে তিনি তাদের পবিত্র সঙ্গ পেয়ে নিজেকে গৌরবান্বিত মনে করেছেন। বিমলবাবু বললেন অবশ্যই তিনি আসবেন এবং তাদের সঙ্গে বসবেন। তার আসার আগে তাদের লিখবেন, দয়া করে উত্তর তারা যেন দেন। তাহলে বিমলবাবুর ভিসা ও অন্যান্য অনুমতির পক্ষে সুবিধা হবে।
উং সিংকে এক কাপ চা খাইয়ে বিমলবাবু বিদায় জানালেন, কারণ তাকে সোনমের সঙ্গে বসতেই হবে। সোনম লাসা থেকে যে সরকারি ম্যাপ দুটো নিয়ে এসছে তা বিমলবাবুর পক্ষে পড়া সম্ভব নয়, কারণ চীনা ও তিব্বতী ভাষায় লেখা। দ্বিতীয় ম্যাপটার ইংরেজিতে চীনা শব্দের উচ্চারণ, সেটাও বোঝা অসম্ভব। বিমলবাবু ইউরোপ থেকে লেখা গাইডবুক ধরে ভালো পথনির্দেশ পেয়েছেন। তাদের পক্ষে যেটা একান্তই দরকার সেটা হচ্ছে দূরত্ব। ড্রাইভার এই রাস্তা ভালোভাবেই জানে। দূরত্ব, সময়, রাতের থামার জায়গা, হোটেল, ধর্মশালা আর গাড়ির পেট্রোল স্টেশন সবই ওর মুখস্থ। এখান থেকে কৈলাসনাথ ও মানস সরোবর প্রায় 1000 কিলোমিটারের মতো। লাসা কৈলাস সাধারণত 1205 কিলোমিটার। বিমলবাবুরা যদি কোথাও না দাঁড়ান তাহলে দুদিন কমপক্ষে লাগবেই। মনে রাখা দরকার যে তারা শুধু দিনের বেলাতেই গাড়ি চালাবেন। তবে হ্যাঁ, তাদের সামনে যদি ট্রাক পড়ে তাহলে 3 দিন যাতায়াত, আর কৈলাসনাথ ও মানস সরোবর ঘুরতে আরও 4 দিন, কমপক্ষে 10 দিনের ভ্রমণ। এবার ভূপর্যটক ও লেখক বিমলবাবু তার শর্তগুলো সোনম ও ড্রাইভারকে বললেন। 1. গাড়িতে রেডিও চলবে খুব কম আর ভলিউমটা সবসময় নিচু। 2. গাড়িতে হিটার আছে, সেটাও কম চালাবে। 3. সামনে ট্রাক পড়লে ধুলো রাস্তায় দূরত্ব বজায় রাখতে হবে। 4. রাস্তায় কোনো বিদেশি অটো স্টপার তুলবে না। 5. চলতি পথে বিয়ার বা কোনো রকম মদ পান করা চলবে না। 6. গাড়িতে সিগারেট বা অন্য ধূমপান করা চলবে না। এবং 7. গাড়ির জানলা সবসময় বন্ধ থাকবে, হিটার চলতে পারে। বিমলদের শর্তগুলো তাঁরা মেনে নিলেন। সোনম বলল, ভালোই হলো, আমরা অভিভাবকের সঙ্গে যাচ্ছি, বিপদের ঝুঁকি নেই। গাড়ির জন্য 1000 ইউয়ান তাকে জমা দিতে হলো, পরে খরচ দেখিয়ে দেবে। গাড়ি ঠিকই আছে। তেল, পেট্রোল, জল ও কেনাকাটা করে বিমলবাবুরা বিকেলের মধ্যে তৈরি হয়ে পড়লেন। হোটেল ম্যানেজার 2টো কম্বল, স্লিপিং ব্যাগ, কিছু শুকনো ফল তাঁদের উপহার দিল ও বারবার আফসোস করতে লাগলো, হোটেলে দেখাশোনা করার জন্য ভালো লোক থাকলে এমন সুবর্ণ সুযোগ সে হারাতো না। সোনম লাসা থেকে কৈলাসনাথের পাদদেশে দার্চেন গেস্ট হাউসে বলে রেখেছে। সোনমের এক নেপালি বন্ধু ওখানকার গাইড, খুব ভালো ছেলে, নাম তিকু, কাঠমান্ডুর, হিন্দু মন্ত্র জানে। তিকু হিন্দি ইংরাজি জানে, ওকে আলাদা কিছু দিলেই নিজের মতো কাজ করে দেবে। বিমলবাবু সোনমকে ধন্যবাদ দিয়ে বললেন, ঠিক আছে চলো, ওখানে সব দায়িত্ব তার ওপর, যা করবার তিনিই করিয়ে নেবেন, কোনো চিন্তা নেই। তিব্বতে 23 দিনের সকাল। সিগাৎসের মূল মন্দির তাশিলুম্পোর সাক্ষ্যমুনিকে স্মরণ করে ভোর 7টায় বিমলবাবুরা রওনা হলেন। জয় শিব শঙ্কর নামটা আপনা থেকেই তার মনকে অধিকার করে বসল। কিছুক্ষণের মধ্যেই তারা ব্রহ্মপুত্র পেলেন। তাদের আর নদী পার হতে হলো না। ব্রহ্মপুত্রকে ডান দিকে রেখে তারা এগিয়ে চললেন। সুন্দর রাস্তা। ব্রহ্মপুত্রের এদিকটা সবুজ আর ওপাশে শুধু লম্বা ঘাসের বন। গাড়ি চলেছে 80, 90, আবার মাঝে মাঝে 100-র ওপরে, ঘন্টায় কিলোমিটার হিসাবে। বিমলবাবু শুধু ব্রহ্মপুত্রের আঁকা বাঁকা শৃঙ্খলাবদ্ধ জলের গতিপথ দেখে মন ভরাচ্ছেন। ভাবতেও তার আশ্চর্য লাগে, এই জলই নদীপথ ছেড়ে আসামে মাঝে মাঝে বন্যার তাণ্ডব লীলায় ধ্বংসের বন্যা বইয়ে দেয়। ব্রহ্মপুত্র তার শৈশব অবস্থায় সংযত। তিব্বতের এই অঞ্চলেই তার এই অবস্থা। সৃষ্টিকর্তার কড়া শাসন দৃষ্টি। এখানে ব্রহ্মপুত্রের চঞ্চলতা আছে, কিন্তু বাড়াবাড়ি নেই। অভিভাবকের অধীনেই সে এগিয়ে চলেছে যৌবনের দিকে। হিমালয়ের উত্তরে তরাই ছেড়ে সে যখন উচ্চতা ছেড়ে দক্ষিণমুখী হয়ে ভারতের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, সেটাই ব্রহ্মপুত্রের যৌবনাবস্থা। বন বিভাগের সবুজ সৌন্দর্য, অসংখ্য পাহাড়ি ঝর্ণার তীব্র গতি ও শব্দ ব্রহ্মপুত্রের শক্তিকে হঠাৎ প্রকাশ করেছে। তার বিরাটত্ব আর অফুরন্ত আনন্দ উচ্ছ্বাসের এক বিস্ময়কর প্রকাশ। তারপর সে যখন ভারতে প্রবেশ করেছে, সে তার শক্তিকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছে। তার সেই বিস্তারকে মনুষ্যলোক সাধারণভাবে গ্রহণ করতে পারেনি, কারণ সেই বিস্তার আর স্রোত এনে দিয়েছে বন্যা আর ধ্বংসের তাণ্ডব লীলা। উপর থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা সবই দেখছেন, কিন্তু তার করার কিছুই নেই। তবে এই বন্যার জলের স্রোতে এনে ফেলে দিয়েছে হিমালয়ের পলিমাটি আর উর্বরতা। আর যেটা সবচেয়ে বিমলবাবুর কাছে আশ্চর্য লাগে, সেটা হচ্ছে এই ব্রহ্মপুত্রের ধারেই গড়ে উঠেছে মন্দির, তীর্থক্ষেত্র, আশ্রম, তন্ত্র সাধনার এক বিরাট ক্ষেত্র। এই আসাম, কামরূপ কামাখ্যা তো তারই অঙ্গ। সৃষ্টিকর্তার ধ্বংসলীলার মাধ্যমেই তো সৃষ্টি একদিকে ভাঙছে আর একদিকে গড়ছে। দৃশ্যটা সত্যিই মনোরম। আর সবচেয়ে তার ভালো লাগছে যে তাদের আগে পেছনে কোনো গাড়ি নেই। মনে হচ্ছে বিমল বাবুরাই রাস্তার রাজা।
সোনম তাকে বলল, স্যার আপনি ফুনত সেলিং মনাস্টারিতে যাবেন? ওটা বেশ নাম করা, রাস্তা ছেড়ে ভেতরে ঘণ্টাখানেকের পথ। বিমল দে তাকে জিজ্ঞাসা করলেন দেখার কি আছে। উত্তরে সে বলল, খুব ভালো ফটো তোলা যাবে। মন্দিরের সবচেয়ে বড় স্ট্যাচুটা চেন্ডাসিকের, আর দশম পাঞ্চেন লামারও একটা বিশাল মূর্তি আছে। লেখক তাকে জিজ্ঞাসা করলেন ওখানে কতজন সন্ন্যাসী আছে। সে বলল, এখন মনে হয় 50-এর কাছাকাছি। আন্দোলনের আগে ওনারা বলেন 600-700 লামা থাকতো। ওরা মিলেরাপা আশ্রম ট্যুরিস্টদের কাছ থেকে 40 ইউয়ান চায়। লেখক বললেন, না, আমাদের অনেক দূর যেতে হবে, ফেরার সময় দেখা যাবে। সোনম বিমলদের উত্তরে খুশি হলো, কারণ রাস্তা ফাঁকা আর গাড়িও চলছে ভালো গতিতে। হঠাৎ সোনম তাকে একটা প্রশ্ন করে বসল, এই ফুনত সেলিং মনেস্ট্রি কাগেউপা সম্প্রদায়ের, এরা সব কালো টুপির দল। আচ্ছা স্যার বলুন তো, এরা ধ্যান করে মনটা শূন্য করার জন্য। মন যদি কিছু চিন্তাভাবনা না করে তাহলে তো সেটা মৃত্যু। মনকে শূন্য করা যায় কি? উত্তরে বিমল দে বললেন, এর মধ্যে দুটো জিনিস জানার আছে। এক হচ্ছে মন, আর একটা শূন্য। শূন্য মানে আকাশ। তোমার আমার মধ্যে যে ফাঁক, সেই ফাঁকাটাই শূন্য। গাড়িটা চলছে সেই শূন্য পথে, সামনে বাধা নেই বলেই আমরা এগিয়ে যাচ্ছি। দার্শনিক মতে এই শূন্য কথাটা বিরাট ও ব্যাপক। চলন্ত গাড়িতে বসে সেই আলোচনা সম্ভব নয়। আমরা তো একসঙ্গে কয়েকদিন থাকছি, পরে কথা হবে। মনের ব্যাপারটা তো আরও জটিল। লেখক আর গভীরে গেলেন না। ড্রাইভার ডান দিকের কিলোমিটারের পোস্ট দেখিয়ে বলল, এই মোড় থেকে ভিতরে যেতে হবে প্রায় 40 কিলোমিটার। রাস্তা খারাপ কিন্তু দৃশ্য খুব ভালো। তিব্বতে ড্রাইভাররা কিলোমিটার সাইন দেখে বুঝতে পারে কত দূরে আর কোথায় তারা এসছে। গ্রাম বা শহরের নাম খুব কম চোখে পড়ে। এখান থেকে লাটসে 61 কিলোমিটার। লাটসে বিমলবাবু ইংরেজি উচ্চারণেই লিখলেন। তিব্বতীরা লটাকে প্রায় উজ্জ্ব রাখে, অথবা লকে হসন্ত হিসাবে অস্পষ্ট বলে। হটসে কথাটাই কানে লাগে, যেমন লাহাসা মানে লাসা। তাঁদের রাস্তা এতক্ষণ ভালোই ছিল, সমতল ভূমির উপর দিয়ে চওড়া পিচ ঢালা রাস্তা। এবার শুরু হলো ওপরে ওঠা, শুরু হলো পাহাড়ি রাস্তা। পাহাড়টার নাম ত্রপু। আধ ঘন্টার মধ্যেই তারা পাশ পেরিয়ে দাঁড়ালেন। ত্রপু লা, উচ্চতা 4500 মিটার। স্টপ মানে শুধু জল ছাড়ার জন্য। আবার নামার পালা। নেমেই আবার ভালো রাস্তা পেলেন। তারা যে শহরে ঢুকলেন তার নাম লহাটসে, লাতসে নেপালি ভাষায়। শহরে ঢোকার আগেই তারা ডান দিকে দাঁড়ালেন। সামনেই চেকপোস্ট, খুব কড়া, তাই কাগজপত্রগুলো আগে থেকেই ঠিক রাখা দরকার। ড্রাইভার লাইসেন্স, গাড়ির পারমিট, মালিকের অনুমতিপত্র। সোনমের শুধু গাড়ির লাইসেন্স। সবচেয়ে বেশি কাগজপত্র, পাসপোর্ট, ভিসা, তিব্বতের জন্য বিশেষ অনুমতিপত্র, বিশেষ বিশেষ মঠ ও মন্দির প্রদক্ষিণ করার অনুমতিপত্র, যেগুলো বিমলবাবুর কাছেই ছিল। তার সঙ্গে এখন নতুন করে যোগ হয়েছে তার স্টাডি ট্যুর পারমিশন, যে ডকুমেন্টটা গাইডকে দেওয়া হয়েছে সিগাৎসে প্রিফেক্টরের সৌজন্যে। সোনমের মতে এটা একটা অমূল্য উপহার। কাগজপত্র সব ঠিক আছে। তাঁরা ডকুমেন্ট হাতে নিয়ে বসলেন। গাড়ি ছাড়ল। ডান দিকে বাঁ দিকে মিলিটারিদের আনাগোনা যে কোনো পর্যটকদের চোখে পড়বেই। সামনে চেকপোস্ট, লোহার চলতি বেড়া। গাড়ি পার্ক করে তাঁরা নামলেন। সামরিক প্রহরী গাড়ির নাম্বারটা বারবার দেখে খাতায় টুকে সোনম ও ড্রাইভারের সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করলো। তারপর সন্তুষ্ট হয়ে ওদের অফিস ঘরে যেতে বলল। সোনম বিমলবাবুকে গাড়িতে বসতে বলে চলে গেল। ছোট্ট শহর, কিন্তু খুব ব্যস্ত মনে হচ্ছে। কোথাও বড় বাজার আছে। মিলিটারি পুলিশ দেখতে রুক্ষ হলেও বিমলবাবুর মনে হলো ভদ্র। কিছুক্ষণ পরে সোনম অফিস ঘরের বারান্দায় এক ভদ্রলোকের সঙ্গে বেরিয়ে বিমলবাবুকে হাত তুলে ডাকল। বিমলবাবু কাছে আসতেই ভদ্রলোক, যিনি হিন্দি নেপালি মিশ্র ভাষায় তাকে নমস্কার জানিয়ে বলল, কৈলাসে যাচ্ছেন? খুব ভালো কথা। আমার আগে ওখানেই পোস্টিং ছিল, এখন এখানে বদলি হয়েছে। উনি সগর্বে বললেন। ভারতীয় তীর্থযাত্রীরা খুবই ভদ্র ও শিক্ষিত। তাদের সঙ্গে কথা বলায় অনেক আনন্দ আছে। তবে সময়ের অভাব। আপনি তো লেখাপড়া করতে এসছেন। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, যান। ভদ্রলোক সহজেই ছাড়লেন। সোনম বলল যে বিমলদের স্টাডি ট্যুর পারমিশনটা খুব কাজে এসেছে। উনি আসলে সিভিল মিলিটারি অফিসার। তাঁরা এরপর শহরের মূল কেন্দ্রে এসে পৌঁছালেন। শহরের কোনো গলি নেই, রাস্তার দুপাশেই দোকানপাট। তাঁরা গাড়ি পার্ক করে বেরিয়ে পড়লেন রেস্টুরেন্টের খোঁজে। সোনম ও ড্রাইভারের এই শহর চেনা। তারা সরাসরি এসে উঠলেন একটা নেপালি রেস্টুরেন্টে। কথাবার্তা ও পরিবেশে লেখকের মনে হলো তিনি পোখরায় এসে পড়েছেন। এখানে নেপালি, ইন্ডিয়ান, চাইনিজ, ওয়েস্টার্ন মেনু দেখে অবাক হয়ে গেলেন।
লাটসে বা লাজি আসলে একটা উল্লেখযোগ্য জংশন। এখান থেকে পশ্চিমের পথ ধরে তারা যাবেন মানস সরোবর ও কৈলাসের দিকে। দক্ষিণের পথটা চলে গেছে এভারেস্ট বেস ক্যাম্প আর তিব্বত নেপাল বর্ডার টাউং ঝাংমু। ঝাংমু থেকে সরাসরি কাঠমান্ডু। যারা কাঠমান্ডু থেকে মানস সরোবর ও কৈলাসনাথের দিকে যাবে তারা ঝাংমু থেকে উত্তরে নিয়ালাম, তারপর উত্তরে মিলারেপার গুহার পাশ দিয়ে রাস্তা ধরে চলে যাবে। ওই রাস্তা দূরত্বে কম, কিন্তু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। কৈলাসখণ্ডে যাওয়ার এটাই তাদের পক্ষে সুবিধা। বিমল দেরা হাত মুখ ধুয়ে বসলেন। রেস্টুরেন্টের নাম লাজি চুফাং। ভেজিটেবল, নন ভেজিটেবল, সবজি, ডাল, চাপাটি, চাল, ল্যাম্ব চিকেন। বলুন স্যার, কি খাবেন? ভালো চাইনিজ সাংঘার বিয়ার। পোশাকে নেপালি টুপি, চোঙা পায়জামা, খুব চালাক ও চতুর। তাঁদের অর্ডার নিয়ে দ্রুত চলে গেল। জংশন খুব ব্যস্ত। এভারেস্টে যাওয়ার এটাই সহজ পথ, আর লাসা থেকে যারা আসে তারা এ পথেই যায়। খাওয়ার সময় ড্রাইভার হঠাৎ মুখ খুলল। সোনাম তর্জমা করে দিল। জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখিয়ে বলল, এই অঞ্চলটা আসলে ভূতের দেশ। এখানকার মূল মন্দির গেখো রানী লোকবার গেখো, আসলে রাক্ষসী। তিব্বতের প্রতিষ্ঠাতা রাজা সোনসেন গাম্পোর চীনা রানী ওয়েংচেং রানী রাক্ষসীকে বশে রাখার জন্য এই মন্দির তৈরি করেছিলেন। আপনি তো জানেন যে লাসার জোখাং মন্দিরটাও দৈত্যরানী গেখো লোকবারের হৃদয় স্থান। সম্পূর্ণ তিব্বতে এইরকম 4টে মন্দির আছে। লোকে বলে গেখো রানী খুব জাগ্রত পিশাচ। আমি এসব মন্দিরে ঢুকতে ভয় পাই। যদি কোনো ত্রুটি হয় তাহলে আর রক্ষা নেই। গেখো রানী বংশ ধ্বংস করে দেবে। এরা সবাই আদি ধর্ম বন সম্প্রদায়ের। তবে হ্যাঁ, ঠিকমতো পুজো দিলে গেখো রানী আবার সবাইকে রক্ষা করবে। গেখো রাজার নাম ওয়েলচেং গেখো। আপনি সেদিন তাদ্রুকার ইউংড্রোলিং মন্দিরে গিয়েছিলেন নদীর ওপারে। আমার ভীষণ ভয় করছিল আপনার জন্য, কারণ আপনি ট্যুরিস্ট। ওসব হয়তো আপনি মানেন না। সোনম ড্রাইভারকে থামিয়ে দিয়ে বলল যে লেখক বিমলবাবু ভূত, পিশাচ, সাক্ষ্যমণি সবাইকে শ্রদ্ধা করেন। ড্রাইভারের কাছ থেকে এই ধরনের ভালো গল্প শোনা যেত, কিন্তু সময় তাদের কম। তারা তৃপ্তি সহকারে খেয়ে আবার আসবেন বলে ধন্যবাদ দিয়ে দাম মিটিয়ে বেরিয়ে পড়লেন। ড্রাইভার বিমলবাবুকে সামনের হোটেলটা দেখিয়ে বলল, দেখুন, এই হোটেলটার নাম সাংহাই হোটেল। ভালো হোটেল। বিদেশিরা এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার আগেই এখানেই শেষ হট বাথ নেয়। এরপর গরম জল আর সহজে পাওয়া যাবে না। কিলোমিটার স্টোনটা দেখেছেন? লেখা আছে ইংরেজিতেই 5052। তার মানে সাংহাই থেকে রাস্তায় এই পর্যন্ত দূরত্ব 5052 কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু ফ্রেন্ডশিপ হাইওয়ে। আমরা সিগাৎসে থেকে 150 কিলোমিটার এসছি। বিশ্বাস করুন, আজ পর্যন্ত এত তাড়াতাড়ি কোনো দিন আসেনি। ড্রাইভার নিজেই যেন গাইডের কাজ করছে তাদের কাছে। সোনম খুব খুশি। ওর দায়িত্ব কম, আর সত্যি কথা বলতে কি, ড্রাইভার স্থানীয় লোক, অভিজ্ঞতাও ভালো। দুঃখের বিষয়, ইংরাজি বা নেপালি ভাষা জানে না। বিমলবাবুরা গাড়িতে উঠলেন। তেল যদিও ছিল, কিন্তু তিব্বতে সুযোগ পেলেই গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে রাখা বুদ্ধিমানের কাজ। বিমলবাবুরা পেট্রোল পাম্প ছেড়ে নিশ্চিন্ত মনে রাস্তা ধরলেন। এই পর্যন্ত তারা ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ ধার দিয়ে চলছিলেন। এবার কিন্তু একটা সুন্দর ব্রিজ ধরে ব্রহ্মপুত্র পার হলেন। ব্রহ্মার পুত্রও এখন তাঁদের বাঁদিকে। একটা গ্রাম তাঁদের দৃষ্টি আকর্ষণ করলো। বাড়ির রঙগুলো সাদা, লাল ও নীল 3 রঙের সুন্দর দেখাচ্ছে। গ্রামের নাম লুলুং। এই অঞ্চলে 3টি সম্প্রদায়ের 3টি মঠ। এক একটা রং এক একটা সম্প্রদায়ের প্রতীক। সুন্দর সহাবস্থান। ব্রহ্মপুত্র এখানে আগের থেকে চঞ্চল, চওড়া কম। চারের একঘেয়েমি, আর অনেক দিন পরে ডাল ভাত তরকারি খেয়ে মনে হয় খাওয়াটা তাদের ভারী হয়ে গেছে। চোখটা আপনা থেকেই বিমলবাবুদের বুঝে আসছে। সোনম বিমলবাবুকে বলল, স্যার স্যার, দেখুন দেখুন, এরপর আর দেখতে পাবেন না। বিমলবাবু নড়ে চড়ে বসলেন। নিজেকে জাগিয়ে বাইরের দিকে তাকালেন। বিমলবাবু বললেন, কি দেখব বলো? সোনম বলল, স্যার, বাঁ দিকে ডান দিকে এই যে সবুজ গাছপালা বন জঙ্গল দেখছেন, এরপর আর গাছপালা পাবেন না। এরপরেই শুরু হবে পাথর, ধুলো, বালি, সব শুকনো। বিমলবাবু সোনমের কথা মতো বাইরের দিকে তাকিয়ে দেখলেন সত্যি সবুজ, প্রায় নিরুদ্দেশের পথে। তিব্বতের শুকনো মরুভূমি শুরু। সবুজ জব ও গমের ক্ষেত সম্পূর্ণ নিরুদ্দেশ হওয়া সত্ত্বেও পাহাড়ি সৌন্দর্য ধরে রাখার মতো। আঁকা বাঁকা পথে গাড়ি উপরে উঠছে আর নামছে। বলাই বাহুল্য, তাঁদের গতি মন্থর। সর্বোচ্চ স্থান পাস পার হতেই ডান দিকে দেখা দিল সুন্দর একটা লেক, আর তারই কাছে সুন্দর একটা মনেস্ট্রি। রাস্তা থেকেই শুরু হয়েছে প্রার্থনা পতাকার সারি। লেকের নাম ওয়াংগামরিং উৎস।
মেন রোড থেকে ৬-৭ কিলোমিটার দূরে। রাত হয়ে গেলে ওখানে খাওয়া ও থাকার সুন্দর বন্দোবস্ত আছে খুব সস্তায়। গ্রামের নাম কাগা। এখন তারা সাউদার্ন হাইওয়ে দিয়ে চলেছেন। কথায় ও চলায় সত্যি হাইওয়ে, হিমালয়ের উচ্চভূমি। তারা সবসময় চলেছেন গড়ে ৪,৫০০ মিটারের ওপর দিয়ে। ব্রহ্মপুত্র তাদের বাঁ দিকে উধাও হয়েছে। পাহাড়ি পথে তাদের কোনো একঘেয়েমি নেই। মাত্র ২-৪ বার চা বিয়ারের জন্য দাঁড়িয়ে সন্ধ্যের আগেই তারা পৌঁছালেন সাংসাং শহরে। তারা ঠিক করলেন আজ আর নয়, এখানেই রাতের বন্দোবস্ত করতে হবে। উচ্চভূমির চ্যাপ্টা শরীরের সঙ্গে খাপ খাওয়াতে হবে। ড্রাইভার শক্ত যুবক ও অভিজ্ঞ, তা সত্ত্বেও বাড়াবাড়ি করা ঠিক নয়। তারা হোটেলের সন্ধানে বেরোলেন। ছোট্ট শহর, শহর না বলে রাস্তার ধারের বাজার বললেই ভালো হয়। এখনও দিনের আলো আছে, রাস্তায় কোনো আলো নেই। অন্ধকার হওয়ার আগেই তাদের একটা বন্দোবস্ত করতে হবে। এরপরের গ্রামগুলো আরও ছোট। পরের বড় শহর এখান থেকে ১৫০ কিলোমিটারেরও বেশি। সমস্যার সমাধান হয়ে গেল। এখানে মাত্র ২টো হোটেল। সাংফু হোটেলে তারা উঠলেন। বড় বড় ৪-৫ জন অনায়াসে শুতে পারবে। আর সবচেয়ে বড় কথা, এদের নিজস্ব জেনারেটর আছে, ইলেকট্রিকের অসুবিধা নেই। খাবারের বন্দোবস্ত ভালোই। চাইনিজ নুডল, মুরগির ঝোল, আলু আর ডালের জন্য আলাদা ভেজিটেরিয়ান বন্দোবস্ত। ৩ জনের থাকা খাওয়া নিয়ে মোট ১২৫ ইউএন। রাতে গরম জলের বোতল দেওয়া হবে। মালিক তিব্বতী দম্পতি, নিজেরাই অতিথিদের জন্য রান্নাবান্না করেন। সকালে শুধু চা, আর যদি চান তাহলে রুটি করতে পারবেন বলে আশ্বাস দিলেন। তাদের গাড়িটা তাদের ঘরের পাশে পার্ক করা হলো। এখনও দিনের আলো আছে। এখানে দেখার মতো একমাত্র মঠ, মহিলা মঠ ও মন্দির। নাম ওসেরলিং। ৩০-৪০ জন সন্ন্যাসিনী থাকেন। মঠে যেতে হলে পাহাড়ে উঠতে হবে। এদিকে বিমলবাবু ধর্মীয় গাড়ির ও ধকলে আধ্যাত্মিক একটু ক্লান্ত। পুস্তকের কাজে রত্ন দূরে ভাণ্ডার, যাওয়ার কোনো মহেশ ইচ্ছাই তখন তাদের লাইব্রেরি, ছিল না। নিজে গ্রামে পড়ুন, সব অন্যদের নিয়ে পড়ান। শখানেক লোক। আর সবচেয়ে চোখে পড়ল তাদের রাস্তার ময়লা আবর্জনা। মনে হয় সবাই বৃষ্টি ও ঝড়ের জন্য অপেক্ষা করছে। বিমলবাবুরা ঘরে ফিরে এলেন। তারপর ৩টে চায়ের অর্ডার দিয়ে খাটে বসলেন। লেপগুলো গায়ে দিয়ে তারা গা ভাসিয়ে দিলেন। ঠিক হলো তারা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন। তারপর ভোর ৬টার আগেই বেরিয়ে পড়বেন কালকে। বিমলবাবু নিজের ডায়েরিতে লিখলেন, তিব্বতের মহাযোগীর সন্ধানে ২৩ রাত্রি পার হলো। কাল সকাল থেকে আবার শুরু হবে সেই ভয়ঙ্কর পথ।